বঙ্গো আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ। কেন গো মাতর শুষ্ক নয়ন, কেন গো মাতর রুক্ষ কেশ, কেন গো মাতর ভুলায় আসন, কেন গো মাতর মলিন বেশ। 7 সন্তান যার ডাকে উঠছে আমার দেশ। কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ। বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ। বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ। বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ। নদী বিধৌত এই অঞ্চল ঘোড়াগাড়ি পাহাড়ির নামে পরিচিত। এখানে বিপ্লব আর বিদ্রোহ এক হয়ে যায় উত্তাল নদীতে জেলেডিগায় কিংবা রুক্ষ মাটিতে সোনালী ধানের অবলম্বনে। প্রকৃতির রোজনাশে নিয়মিত সংগ্রাম করে বেড়ে ওঠা মানুষ লবণ বিদ্রোহে জেগে উঠেছিল দৌলত খানের পূর্ব এলাকা জুড়ে। ব্রিটিশ শাসনে মুক্তি মেলে না তবু মানুষ চিনেছে হয় না দেবারা নীল বিদ্রোহে শুধু। ইংরেজ যায় ওই সীমা ধরে এবারে খানের দল
মুক্তির সংগ্রামে মহামানব শেখ মুজিবুর রহমানকে তিনি লক্ষ লক্ষ জনতার সামনে কৃতজ্ঞ চিত্তে বঙ্গবন্ধু বলে ডাকলেন। সকলে সমস্যারে একত্রিত হলেন। মুক্তির সর্বোচ্চ ঘোষণা দিয়ে বঙ্গবন্ধু ডাক দিলেন মহাকাব্যিক 18 মিনিটের ভাষণে। মনে পড়ে বট, রাজপথ পিচ, মনে পড়ে ইতিহাস, যেন সাগরের উত্তাল জল নেমেছে পিচের পথে, মানুষের ঢেউ ভাসছে পড়েছে ভাঙা জীবনের কূলে। মনে কি পড়ে না, মনে কি পড়ে না, মনে কি পড়ে না কারো কি বিশাল সেই সাদা দুর্গের মুষ্টিবদ্ধ হাত, যেন ছিঁড়ে নেবে গোপ থেকে তার নিজস্ব ভূমিটুকু। মনে কি পড়ে না হট্টগোল সুলতান, একটি কণ্ঠে বেজে উঠেছিল হাজার কণ্ঠস্বর। 100 বছরের কারাগার থেকে শত পরাধীন ভাষা, একটি প্রতীক কণ্ঠে সেদিন পেয়েছিল স্বাধীনতা। আমার লই যাও, তোমার ক্যামেরা লাইট আছে তো? দিকে দিকে ওঠে অবাক লাগছে। তাহলে আমার লই যাও, বুঝছো? সকলেই বঙ্গবন্ধুর সাথে ঐক্যবদ্ধ। চারিদিকে তখন স্বাধীন বাংলাদেশের পতাকা উড়ানোর মহোৎসব। কোনো নির্দেশ নেই, তবু সেই মহাকাব্যিক ভাষণে যেন নির্দেশ হয়ে আসে। একটি বৃহৎ দ্বীপের সাথে ছোট ছোট আরো 71টি দ্বীপের সন্নিবেশিত এই ভোলাতে পতাকা উত্তোলিত হয়। 7ই মার্চের পরে একেএম শাহজাহান, গোলাম মুস্তফা, আবু তাহির, আনোয়ার হোসেন সহ শতাধিক ছাত্রনেতারা প্রথমে বরিশাল লাইনের সামনে ও পরে এসডি অফিসে পতাকা উত্তোলন করে। তারা পাকিস্তানের পতাকা নামিয়ে পুড়িয়ে ফেলে। সমস্যারে গেয়ে ওঠে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সরকারিভাবে স্বীকৃত নয়, অথচ কি আশ্চর্য, ধীরে ধীরে এই গান ফিরতে থাকে সকলের মুখে মুখে। 1971 সালের 23শে মার্চ ভোলা শহরের প্রতিটি দোকানে দোকানে স্বাধীন বাংলাদেশের
পতাকা উঠতে থাকে। পশ্চিম হতে নরঘাতকের আসি সারা ঘুরিয়ে আগুন জ্বালায় হাসি লাগলো হাসি মার গল্পে শিশুরে কায়া কাটিল রে খান খান পিতার সামনে বেড়ে হানিয়া করিল রঙ্গস্থান কে বাবার ধরে কাঁদিবে কোথায় যুবকাষ্ঠের গায়ে সমস্ত করিল মানুষ ভীষণ খরচ ধায় শত সহস্র 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 করিল মানুষ ভীষণ খরচ ধায়। তোমরা কি আমাদের দেশের জন্ম নিয়ে কথা বলছো? আমি এই আলোকোজ্জ্বল মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে তোমাদের কথা শুনছি। আমরা আমাদের দেশের কথা বলছি, এই দেশের জন্মের কথা বলছি, আমাদের জাতির পিতার কথা বলছি, আমাদের বীর সৃষ্টি বিস্তারের কথা বলছি, এই জেলার বীর মুক্তিযোদ্ধাদের কথা বলছি, আমাদের জীবন্ত কিংবদন্তি তোফায়েল আহমেদের কথা বলছি। আমাদের দেশের জন্ম নিয়ে কথা বলছো, কিন্তু তোমরা কি আমাদের দেশের জন্ম জন্মদাতা সম্পর্কে কিছু বলতে পারবে? সে সম্পর্কে আমাদের জানাই বা কতটুকু? সে সম্পর্কে তোমাদের জানতে দেওয়া হয়েছিল কতটুকু? সে বিভীষিকার সুন্দর ছিল জানো। আমি যখন খেলোয়াড় হিসাবে আধ্যাত্মিক কর্মরত রাজধানী এই যে ভোলা কলেজ, এই ভোলা কলেজের ঠিক উল্টো দিকে ওই যে কোনায় পানি উন্নয়ন বোর্ড, সেটাই ছিল আপনার মিলিটারি এসে কেন করেছিল চাকরি সূত্রে আমি তখন সেখানেই ছিলাম। ওরা আসার পর আপনি নজরবন্দি হলাম। সত্তরের বন্যার ছবি তুলে পাঠিয়েছিলাম পত্রিকাতে। এখন রেলিংয়ের সদস্য আমার আটকে রেখেছিল এবং তার বাচ্চা ছেলে। আমি গোপনে সেই পাঠিয়েছিলাম পূর্বদেশ পত্রিকাতে, ছাপাও হয়েছিল। কিন্তু এই সময় গেলে গায়ে কাঁটা দিয়ে বাঁধে, দু চোখে জলের দ্বারা 25শে আদিমি। সে এক দারুণ ঘটনা। ওরা পৌরসভার তখনকার চেয়ারম্যান খুব ভালো উঠতে বলতে পারতেন। তিনি হলেন পাক বাহিনী অভ্যন্তরীণ কমিটির প্রধান ইলিয়াস সাহেব, হোসেন সাহেব, ডক্টর সৈয়দ আহমেদ, সবাই চেয়েছিল ক্ষতি না হতে পারে। কিন্তু ক্যাপ্টেন মুনির, সুবিধা সিদ্ধি সহ একদম এই ওয়ার্ডটাতে এসে দাবি করেন। তুমি তারা রাজাকার আর শান্তি বাহিনী
আলাদা। রাজাটা হলো পাকিস্তানিদের ট্রেনিং দেওয়া মিলিশিয়া বাহিনী। প্রত্যেক 5 দিনে তাদেরকে নিয়োগ দেওয়া হতো। আর শান্তি মূলত শান্তি নিয়ে ওদের কাজ। যদিও শান্তি নামের এই অশান্তি ডেকে আনাই ছিল ওদের বেশিরভাগেরই কাজ। ভোলাতে এসে কি পাক বাহিনী নির্যাতন শুরু করে? প্রথমে তারা রেপটি শুরু করে পুরো ভোলা শহর শুনল। শহরের প্রস্তুতি নিচ্ছে, আর যারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি তারাও গ্রামে গ্রামে পালিয়ে যাচ্ছে। পাক বাহিনীরা প্রথমে গ্রামে গ্রামে ঢুকে বাঙালির নিধনে নামে তারা ভোলা নদীর শান্তি প্রতিবেদ দিতে থাকে। শান্তি কমিটি গড়ে ওঠে। 2 মাসের শান্তিকে এক রাজা কানা আর নিজের ছাত্র হাসিনের পুরানো সাল মুড়িকে নিয়ে যান রাজধানী। গ্রামের পর গ্রাম আগুন লাগিয়ে দেয়। আরে হাসানা হুজুর একদম মিশা কথা। ওর হইল হিন্দু, ভারতের দালাল হুজুর। कौन कौन मुक्ति है? আমরা জানি না হুজুর। बेईमान, ब्लडी लायर। इस दोनों को गोली से मार दो। लाश को गाड़ी में रख दो। मुझे जान देना जरूर खुश होगा। শহরের নাম চরগাছি। সব পরিবারের সেখানে লুকিয়েছিলেন। তার জমিদারিতে তিনি নিরাপদে থাকবেন এই ভেবে। সেখানে হানাদার পাক বাহিনী। তিনি তো আচ্ছা, তিনি কি মুক্তিযোদ্ধা ছিলেন? না, কিছু মিলছে। ভয় ছিল পাকিস্তানিরা নাকি হিন্দুদের উপরে আক্রমণ চালাচ্ছে, তাই তিনি তার পুত্র ব্রাতুষ পুত্র নাথুকে নিয়ে সেখানে লুকিয়েছিলেন। একটা টং থেকে আর টঙের মধ্যে তার জমিদারি বিশ্ব প্রজা তো ভাইয়ের সরকার সকলের প্রিয় তবু ভাই সেখানে লুকিয়ে রেখেছিলেন। তখন স্ত্রী সেবা যত্ন করতেন সাধ্যমতো। সাথে ছিল ব্রাতুষ পুত্র মনু, 3-4 বছরের ছোট্ট নাথু
সময় তখন জুলাই মাসের মাঝামাঝি। এইভাবে কতদিন থাকতে হয় কে জানে। কি করবেন মা, সবই তো মানিয়ে নিতে হবে। এই বাচ্চাগুলোর শুকনো মুখ দেখতে আর ভাল লাগে না। চলে মা। হয়তো এইভাবে যুদ্ধের থেকে সময় দিয়ে থাকতে পারতেন, কিন্তু জমিদারিকে নিয়ে ঝগড়াকে রংচং মাখিয়ে আজ নগরের চূড়ান্ত এবার কার্য সিদ্ধিতে নেমে পেলেন। সোজা কিন্তু মুনিকে জানালেন, হুজুর মুক্তি বাহিনীর সাহায্য করে নাই বাবু, সব বাইরে সরকার হতে হচ্ছে। সেইখানে আপনারা জানালেই বলে ওনার সুবিধা হতাম। মুক্তির গুলার কিন্তু এইভাবে সাহায্য করতেছে, তাতে গুলার লগে তাহে আর সাথে দেখে লাঠিয়াল বাহিনী। क्या हमारे सामने कोई ऐसा पड़ेगा तो दूसरे के रख देंगे। चलो सुबेदार के लेके तुम जाओ, जैसे भी उसके पकड़ना चाहिए। জি হুজুর, হুজুর आपका मर्जी। সকলে মিলে দুলাল ড্রাইভারের সাথে যায় ওই এলাকায়। পাগল বাবু যায় বা তার পরিবারে কাউকে খুঁজতে খুঁজতে সোজা চলে যায় তোকে বাড়ি। সেখান থেকে পরে আনে ফুলফুলওয়ালা দেবীকে। তাকে বাঁচাতে এগিয়ে আসে সুবাদের স্ত্রী। বন্ধুকে বাদ দিয়ে সজোরে আটক করে পাঠাবো। নিজেকে রক্ষা করতে পারেনি বেলাতস্পুত্রবধূ অর্চনা দেবীও। আগা পাশে বেঁধে রাখা হয় বাড়ির খুঁটিতে। তাদের এই অবস্থা দেখে ছুটে আসে 3-4 বছরের ছোট নাতিরা। হিল হিল করে টানতে টানতে তাকে সামনে নিয়ে যায়। এক সেনা সদস্য রাইফেল উঠিয়ে তাকে মারতে চায়। সুবিধার সিদ্ধি বাধাদের শিশু হত্যা বন্ধ করতে লক্ষ্য শুধু একটাই, ড্রাইভার করতে পাতা করতে দেখিয়ে দেবো। है तेरा सोहर, জানি না, कहाँ है तेरा औलाद? জানি না। तू जाने मगर बोलबे ना, हम भी जाने। ऐसे तेरे कुत्ते बगल से आवाज निकलता है। उसको नोक कर दो। जीते हमें अच्छे नहीं लगते। इसको दुआ खूब मारो।
मत हो। हम उस हरामी को छेड़ेगा नहीं। हमें ये जमीन किसी भी हालत में हराना नहीं चाहिए। और तेरा शहर वो औलाद उस मुक्ति को सपोर्ट करता है। ब्लाडी मुक्ति बोल नहीं तो हम इस गाली ना इस हरामी रेंट को पुलिस उड़ा दो। डॉक्टर आमिरुद्दीन बोलाते এসে চিন্তা এই যুগের বলি সেখানে তিনি নিয়মিত রোগী দেখতেন। কি হয়েছে? জোরজে গা হাত পা ব্যথা। দেখি একটু না ঠিকই আছে, ওষুধ দিচ্ছি, নিয়মিত সেবন করবেন, ঠিক হয়ে যাবে। ডাক্তার বাবু পেটে বেদম ব্যথা। দমকা হাওয়া, একটু তো পেট চঞ্চল হবে। আর পরিস্থিতি কি? এই যাত্রায় শেখ সাহেবের দাওয়াতেই কাজ দেবে। বাবাই নিরত্তা স্যার তিনি খুব কাছে থেকে দেখেছেন। বিরক্ত আমি সাহেব নিজ স্বাধীনতা যুদ্ধ শুরু হলে যখন যা লাগবে বলবা, আমি আছি তোমাদের সাথে। জয় বাংলা, জয় বাংলা। মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে তার নিয়মিত বৈঠক হইত। দিনের বেলায় নিপার ডাক্তার আর রাতের বেলায় খাসানাদের ক্যাম্পের নকশা তৈরি করে
মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দিতেন, সেটাই যেন তার কাল হলো। পরিকল্পনা চলছিল, নকশা নিয়ে সেই খবর সোজা কাছে। দুনিয়া জুড়ে মুক্তি খোঁজেন আর মুক্তি আপনার ঘরের সামনে। ডাক্তার বাবু মিটিং করবে, মুক্তি এই খবর স্যার আমার কথা বুঝুন। গত কয়েকদিন ধরে দেখা হল কাল রাতের গাড়ি ডাক্তার তো পরদিন সকালবেলা পাক সেনারা আমি সেখানে ডিসপার্সের থেকে টাকা চলে কাজ না কোথায় যাচ্ছ? ছাড়ো करने मिले हो आपने क्या समझा हम कामयाब होंगे और ये पाकिस्तान अपने मतो दो चार गद्दार मिले टुकड़ो कर देवे रानी मुझे जय बाबा रानी स्लोगन खाइए हमारे मुल्क को आजाद कर लेगा रानी मुक्ति कुत्ते की औलाद इसको यही से सबक के आवाज बंद हो जाए जनरल अब्दुल्ला के बुलाओ চলে একদিন পর এক নির্যাতন জনরল আব্দুল্লাহ চলে আসেন কথা থেকে ঘাট নামিয়ে ফেলেন এক নিমিষেই কথা গেটে সেই রামদার ঝুলিয়ে রাখা হয় যেন মুক্তিযোদ্ধাকে খুন করে সবচেয়ে বেশি মহৎ কাজ করছে বাঙালির মুখোশ পরা দানব আব্দুল্লাহ। মরিলে কান্দিস না আমার জাদু মরিলে কান্দিস না মরিলে কান্দিস না আমার জাদু মরিলে কান্দিস না মরিলে কান্দিস না অদ্ভুত ব্যাপার কি জানো নরখাদক পাক সেনারা নারী খাদকও ছিলেন সর্বত্র দিনের বেলা তারা এই ভোলাতে প্রহর দিত শহরের সরু রাস্তা দিয়ে প্রচন্ড শব্দে সাইরেন বাজিয়ে যাতে ভয়ে কেউ বের না হয় রাতের বেলা তো নির্মম অত্যাচার নারীদের প্রতি অতি আগ্রহ ঠিক বুঝতে পেরেছিলেন শান্তি কমিটির সেক্রেটারি ইলিয়াস কোবরা কিন্তু তার ঘরে কমে আছে সে সব বলবো সময় পেলে সে সব বলবো কিন্তু হিন্দু নারী খুঁজবে কে বাস আসলে হাজির বিন্দু মাসি গার্লস স্কুলের শিক্ষিকা ছিলেন ফলে উঠতি বয়সে
যুবতী মেয়েদের সম্পর্কে তার সবচেয়ে ভালো খোঁজ খবর ছিল। কিন্তু তিনি তো জানি জানি তুমি কি বলতে চাও। দেখো, মানুষের সবচেয়ে বড় শক্তি একটু ভালো থাকার আশায় কিন্তু মাসে চোখ দিল ইলিয়াস তোমার সাথে। দুজনে সলা পরামর্শ করে বরিশাল দালানের ভিতরে শান্তি কমিটির অফিস ছিল। ইলিয়াস তোমার থাকতো তার পিছনে আর বিন্দু মাসি থাকতো আসতো অবিলে। একদিন সকালবেলা বিন্দু মাসি চলে যান গাজীপুর রোডে নলিনী ব্যানার্জির বাড়িতে। এখন যেখানে সিএমপি কলোনি ঠিক তার উল্টো দিকে নলিনী ব্যানার্জি বাড়ি। অন্যান্য ব্যক্তি বিন্দু মাসি সেই বাড়িতেই চলে যান। কিরে তোরা আসিস কেমন? সারাদিন ভয় ভয় আছে দিদিমণি। ভয় না, আমি একটা ব্যবস্থা করতেছি যাতে আমরা হিন্দুরা নির্ভয়ে সময় পার করতে পারি। ভালো করছো। তোরে নিয়ে একবার ইলিয়াস ভাইয়ের অফিসে যাব, সকলে নিয়ে অফিসারের কাছে যাব যাতে আমার উপর কোনো অত্যাচার না হয়। না দিদিমণি, আমি যাবো না, আমার ডর করে। আরে আমি আছি না। না দিদিমণি। আরে দিদিমণি যে আপনারই খুঁজতেছিলাম। ইলিয়াস ভাইয়ের লগে পাক অফিসার গো খাতিরের কথা তো আপনি জানেনই। আমরা ব্যবস্থা করছি অফিসার গো তার অফিসে নিয়ে আসুন আর সকল হিন্দুদের তার সামনে নিন যাতে আমাদের কোনো বিপদ না হয়। কিন্তু দাদা আমি আছি না, কোনো ভয় নেই। চল তুই। দুজনে মিলে চলে যায় ইলিয়াস কোবরার অফিসে। সেখানে 5,000 লোক থাকে। হঠাৎ করে একজন পাকসেনা নলিনী ব্যানার্জি মেয়েকে চোখ বেঁধে ফেলে জোর করে তাকে নিয়ে যায়। না তো জাহাজ যাবে খাস কামড়ায়। সেখানে চলে আসুন দিদিমণি, আমি যাবো না। বিন্দু মাসি আর ইলিয়াস কোবরা একের পর এক গ্রামের মেয়েগুলি নিয়ে আসে পাকসেনাদের মহানুরুদ্ধের ছন্দ নিয়ে যায় পাকসেনাদের ক্যাম্পে।
দিদিমণি দিদিমণি কই নিয়ে যাও আমাকে দিদিমণি আরে কারা তার বাবার কাছে জানি না সেই বিরূপণ এখন কেমন আছে, কোথায় আছে। আছে ওরা জুড়ে অত্যাচার সংগঠিত হয়ে একের পর এক লড়াই চলতে থাকে। আর অপরদিকে উন্মুক্ত খান সেনা আর তার দুশো শান্তি কমিটির অশান্তপ্রিয় হায়না দল নির্বিচারে পরিচালিত থাকে নিরস্ত্র বাঙালির উপর। আপনি কোথায় যাচ্ছেন? তুমি যাবে একটু বরিশাল দালানের দিকে যাও। মুক্তিযুদ্ধের সময় ওইখানটায় শান্তি কমিটির অফিস ছিল, সেখানে কি হতো? পরিকল্পনা, নিরস্ত্র বাঙালি নিধনের পরিকল্পনা। ইলিয়াস কোবরা খান সেনারা মিলে পরিকল্পনা করতেন কোথায় কি করবে, কোথায় কোথায় শুরু করবে। আর মুক্তিযুদ্ধেরও জানতেন এই ঘরটিতে আক্রমণ করতে পারলে অনেক বাকি গুপ্তচর হত্যা করতে পারবেন। তারা কি আক্রমণ করেছিলেন? পরিকল্পনা করেছিল। ধনিয়ার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সবচেয়ে আগে এই কাজটি করতে এগিয়ে আসে। এইভাবে চলতে পারে না, ওরা তাই ইচ্ছা তাই করবো, আর আমাদের চুপ করে থাকতে হইব। ইলিশার গতিতে আগুন না দিতে পারলে কোনো লাভ নাই। ঠান্ডা মতো বাবা করবো, এইভাবে তারা আমরা করে কিছু করিস না। না, যা করবে তাড়াতাড়ি করানো লাগবো। অভিপ্রায় ঠিক করছো, আজকে যে দেখে আসি। রফিক দেখতে যায় বরিশাল দালানের দিকে। যখন রফিক বরিশাল দালানের দিকে দেখতে যায় তার সন্দেহজনক ঘোরাঘুরি আর আনায় ছাত্র কমিটির কেউই। প্রথমেই নজর আসেন আলীনগরের কাতার বাদশাহ মাঝি সাহেবের চোখে। ওই কে রে ওইটা? তিনিও কি শান্তি বাহিনীর লোক ছিলেন? সত্য তো নির্মম, আমার বয়স হয়ে গেছে, কদিনই বা বাঁচব, তাই সত্যটা বলতে চাই। আলীনগর বেতার ভাষার নেতৃত্বে একদল লোক রবিকে ধাওয়া শুরু করে। রবি ওই কে রে ওইটা? এই দত্ত, এই দত্ত, এই ধর, এই ধর, এই ধর, এই ধর।
সুরে ঘটার দিকে সেখান থেকে উল্কা দৌড় দিতে শুরু করে সামনে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় সোজা ওয়ার্কার ক্যাম্পে। সেখানেই চলে নির্মম অত্যাচার। এত নির্যাতন করার পরও তারপরে জল্লাদ আব্দুল্লাহকে ডাকে গা থেকে কথা এই সকল হত্যায় কি রাবদার পিছনেই হতো না তো কোথাও কোথাও ওরা ধরেনি। পুরো জায়গায় ছিল মৃত্যুপুরী। তারপরে অনেকে নিয়ে যাওয়া মতো খেয়া কাটে। আজকের মতো খেয়া কাটে তো সাজানো গোছানো ছিল না। তারপরে এই খেয়া ঘাট যেন হয়ে উঠতো মৃত্যুপুরী। তো দেখতে পাই চোখ পেতে নিয়ে আসছে জালাল আহমেদ, হাদিসুল্লাহ বাড়ি, বিনোদ বিহারী মজুমদার, শরৎ জমিদার, রাধা গোবিন্দ দাসকে। এরকম প্রতিদিনই 20-25 জনের দল খেয়ে এরকম বেঁধে দিয়ে আসতো ওরা খেলাঘাটে। খেলাঘাট নিয়ে তারপর লাইনে ধার করিয়ে দিত। বাঙালির রূপ পেরিয়ে যেত ওই আসমানের পানে। হয়তো আমার কাছে ফরিয়াদ তো কেউ জানতো না, কিন্তু এই আত্মনাথের শব্দ চিৎকার শুনতে পেত খেয়াঘাটের এলাকার আশেপাশে ছিল। পুরো মাদুরে খুঁজে খুঁজে আনা বাঙালি সে যাত্রা যেন শুরু হতো এই জনবদ্ধ ভূমিতে। যুদ্ধের সময় আইতে ছিল মাত্র দুটো। কৌশলে পাক বাইরেকে পরাস্ত করে কিংবা কোনো থানা লুট করে অস্ত্র সংখ্যা বৃদ্ধি করেছে। যদিও আমরা 9 নম্বর সেক্টরের অধীনে, সেই অর্থে সেটা থেকে কোনো সাহায্য আসেনি যতক্ষণ না পর্যন্ত কমান্ডার আলী আকবর এখানে এসে পৌঁছেছে। অবশ্য গ্রামের অনেক সাধারণ মানুষ সাহায্য করেছে। এর যেমন ধরো কিশোরী মাস্টার। না, সরাসরি তিনি যুদ্ধে অংশগ্রহণ করেনি, করতে পারেনি, শিক্ষকতা চাকরি ছেড়ে। তবে তবে তিনি মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করেছিলেন। সেই
সংসদের ত্রাস ছিল এই পিঞ্জি কালু। কিশোরী মাস্টারকে নজরদারিতে রাখেন এই পিঞ্জি কালু। শেষ পর্যন্ত কিশোরী মাস্টারকে ধরিয়ে দেন এই তার ছেলে সেখানে চলে নির্মম অত্যাচার। तेरा लीडर क्या है? शेख मुजीब। साला चुप रहो। तेरा देश का नाम क्या है? बांग्लादेश। साला हरामी। बोल नाम क्या है? बांग्लादेश। अब्दुल्ला के बुलाओ। पाकिस्तान बंगाल भारतीय बंगाल को बदल करेगा। छुआ जाओ जाओ रे ते पांता মাটির ঘরে বসতে পাখি মাটিতে ঘর তোলে ধরতে গেলে শোয়া পাখি শূন্যে উড়াল মারে শোয়া যাও যাও রে যাও রে পান্তা শোয়া যাও যাও রে যাও রে পান্তা। ইচ্ছে মতো গ্রেপ্তার আর এই রাতের অন্ধকারে নিয়ে যাওয়া হতো খেয়াঘাটে। কেউ কি কোনো প্রতিরোধ করে তোলেনি? মুক্তিযুদ্ধরা তখন নানা সংঘবদ্ধ, কোথাও লড়াই চলছে, কোথাও কোথাও পাক বাইরেরা মৃত্যুবরণ করছে, আর কোথাও আমাদের বীর মুক্তিযোদ্ধারা শহীদ হচ্ছে। ওটা আমি তখন এক প্রকার নজর দিই। এখানকার স্কুলের ড্রাইভার আতাউজ্জামান দিয়েছিলেন মেজর জাহাঙ্গীর। किसी को इस इलाका छोड़ने आओ तुम नहीं। খবর ছিল আতাউজ্জামান ক্যাম্পের খবরাখবর পাচার করতে মুক্তিযোদ্ধাদের কাছে। কবি রাখে তিনি রক্তা দিয়ে পিছু রয়ে যেতেন। পিছনে ঠিক ভোকেশনালের কতটা রাস্তায় এসে এই ক্যাম্পের অবস্থা জানাতেন। ক্যাম্পে করা নির্দেশ। ক্যাম্পে করা নির্দেশ। তাদের হুকুম ছাড়া কেউ কোথাও বের হতে পারবো না। ভেতরে বাঙালি বন্দি আছে কতজন? জোনা 25-26 জন হইব, আর প্রায় 11 জন মা বোন আছে। কিছু করেন আপনারা, জলদি কিছু করেন। মাওলানা আব্দুল সোবান সাহেব নকশা বানাইতেছে, ভরসা রাখেন না তা ভাই, ও গো একটারেও পিল্লি যাইতে দিব না। ফেরার পথে আতাউজ্জামান ফেরার পথে যখন ফিরে থাকছেনের সাথে। इसलिए हम तुमको पता नहीं पाया? कहा थे मियाँ? काइस पेपर टाइप करने तो नहीं गया? জি জি না, শরীর খারাপ, তাই একটু ওষুধ কিনতে গেছিলাম। मेजर साहब ने हुक्म दिया था, सुना नहीं? জি হুজুর, জি শুনছি।
কিন্তু এত রাতে ওষুধ পাবো কই? चलो आप मेजर साहब को बोर्ड में ले जाओ। গার্ডের উপর কলকাম মিলে তারপরে নিয়ে যান কাছে। इस हरामी को मुक्ति को साथ देखा था। इसको बांधो और अब्दुल्ला दौलत के इत्तला दो। साहब, हमने सुना कि आपने आताओं को गिरफ्तार कर लिया। उसने हमारा हुक्म करा, सजा मौत के बिना और कुछ उसके नहीं मिलना चाहिए। एनडीए मिस्टर एग्जीक्यूटिव इंजीनियर साहब, अब भी वो बंगाली है, लेकिन उस काबिल जैसा गद्दार नहीं है ना मिस्टर। হুজুর, মাফ করবেন, বেচারা নির্দোষ মানুষ, ওকে ছেড়ে দিন। আপনার নির্দেশ না মেনে ও যে অন্যায় করেছে তাকেও তো শাস্তি দিন, কিন্তু আল্লাহর নাম এই জানটা কবজ করবেন না। हम कभी भी हमारा डिसिपास वापस नहीं लेता है मिस्टर इंजीनियर। जाओ यहाँ से। ए, उसको सब सिखा दो। যাইবার কালে বাসি যেন শয়তানের ধোকা রে জাদুধন মরিলে কান্দিস না মরিলে কান্দিস না আমার দায়ে রে জাদুধন মরিলে কান্দিস না মরিলে কান্দিস না কি দুর্বিষহ জীবন ছিল বাঙালির সেই সময়। ভাবলেও শিউরে উঠতে হয়। ভাবলে শিউরে উঠি আমিও। শহরে তখন পাকসেনাদের টহল চলছিল নিয়মিতভাবে। এইরকম যখন টহল চলছিল, এখনকার যে মোনালিসের বাড়ি, সেখানে সদ্য কৈশোর পেরেছে এমন একটি ছেলেকে তারা চিপে তুলে নেয়, হাজির করে সোজা খান সেনাদের ক্যাম্পে। তাকে কি মেরে ফেলেছিল? না, মারেনি, সম্ভবত হুমকি দিয়েছিল, কত অন্য কিছু। সেসব ভিতরে খবর কি আর আমরা জানি? তবে তাকে রেখেছিল তাদের নিজেদের মনোরঞ্জনের জন্য। जिंदा रहना चाहते हो आप सबको खुश करो, इनाम मिलेगा जरूर और जान भी मिलेगा तुम। बोलो, तुम नाचेगे? वाह! उसको घुंघट पहन के ले आओ। ছিল একদিকে, আর আগে তারা ভিতরে শুধু মনোরঞ্জন করছে।
हेलो नाचो नाचो मेरे बुलबुल और कोई लड़की लो लड़की ना मिले तो तुम्हारे जैसा लड़का मिलेगा तो हम काम चलेगा लाओगी जी हुजूर जाओ नाचो नाचो मेरे बुलबुल वाह वाह तुम्हारी तरह ये तो बहुत अच्छा नाचता है इनाम जरूर मिलना चाहिए ले जाओ এইরকম যখন মনোরঞ্জন চলছিল কোথা থেকে খবর আসে মৌলভী আব্দুল খান সাহেবকে ধরে ফেলছে পারছে না তিনিও কি মুক্তিযোদ্ধা নবীপুরের বাসিন্দা তিনি মুক্তিযুদ্ধের সংগঠন আর সরাসরি তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ধরা পড়েন করা হয় তারপরে নিয়ে যাওয়া হয় সেখানে তাদেরকে কবর দেওয়া হয় মেরে ফেলা হয় এক মুক্তি খালাস কেউ কি ওদের হাত থেকে বাঁচতে পারেনি কাদের কাদের ওরা ধরে আনেনি আমার ভালো বন্ধু অনেককে ধরে এনেছে এই অজ্ঞাতে প্রশান্ত অতটুকু ভালো মায়ের আলম কত বাঙালিকে ধরে এনেছে তার কোনো ইয়ত্তা নেই পাশে নারদের গুলিতে আপুর মূল্যবালাকে হারিয়েছে প্রশান্ত শহরে বাড়িতে ফিরেছে পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে এই খবর পেয়ে আর অপরদিকে অতটুকু ভালো মায়ের আলম তাদেরকে ধরে এনেছে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছে সেই অভিযোগে এক বছরে টানা একটানা এই অন্ধ কুটুরিতে থাকতে থাকতে তারা প্রতিদিনই খবর আসতো এরকম 20-25 জনকে বেঁধে নেওয়া হয় এই খেয়াঘাটে হত্যা করার উদ্দেশ্যে তারও ভাবতেন কোন একটি সময় তো তাদের মৃত্যু চলে আসবে
ভাবে চেষ্টা তদবির চালিয়ে তারা হয়তো সেদিন বেঁচে গিয়েছে, কিন্তু সেই দুঃসহ জীবনের কথা কোনোদিন ভুলতে পারেনি, এই জীবনে পারবেন না। তবুও তো তারা বেঁচে গিয়েছিলেন। হ্যাঁ, তা বলতে পারো। এই যে ধরো উকিল পাড়া শশী বিশু ডাক্তারের ছেলে বিজয় ডাক্তার, সহ তার পুত্র, তার ভাই, ভাইপো, সে আমার বিমল চন্দ্রসর থেকে নিয়ে আসা বিনয় বাবু সহ দুজন হাবিনগরের স্বয়ং রঘুনাথ পোদ্দার, বীরেন্দ্র পোদ্দার অনেক ধরে গেছিল এই মন্ত্রতে নিয়ে গিয়েছিল খেয়াঘাটে। তাদেরকে হত্যা করেননি? সেই ঘটনাই তো তোমাকে বলছি। পিত্র শশী ডাক্তার তার ভাই আর ভাইপোদেরকে বাঁচানোর জন্য তিনি এগিয়ে যান শান্তি কমিটির কাছে। সম্পাদক ইলিয়াস সাহেব কিংবা সরকারকে মৃত্যুবাসী কেউ সাহায্য করেনি। কেবল একটা ব্যবস্থা করে গেছে, বিজয় ডাক্তারের ছেলেকে দেখা করার ব্যবস্থা করে দিয়ে গেছে। আর সেই সুযোগে শশী ডাক্তারের কাছে কিছু দিয়েছিলেন, এক প্যাকেট সিগারেট। আচ্ছা, বিজয় ডাক্তারের ছেলের সাথে দেখা করে আর এই ফাঁকি দিয়ে এভাবে লাইন দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয় খেয়াঘাটে। যখন খেয়াঘাটে লাইন দিয়ে তার করা হয় তখন তাদের মাদক পুরোটাই খোলা। গুলি চলে, একের পর এক গুলি চলে। দেখো সব মারা গেল নাকি? গুলি চালাও। আবারও গুলি চলে। গুলি পর গুলি চলে। ভাগ্য করে বেঁচে যান বিজয় ডাক্তার ও বিমল। যাক, তবুও তো তারা পাক সেনাদের সাথে বুদ্ধি করে বেঁচে গিয়েছিল। হ্যাঁ, তা তুমি বলতে পারো। এই যে বাংলা স্কুলের মোড়ে পাশেদের ফার্মেসি দেখো, এই পাশেদের ছিলেন একজন সমাজকর্মী। তার বড় নাম ছিল কালীপদ। তাতে কাঁধ মিলিয়ে তারা তাদের সাহায্য করেছিলেন। 1970 তার মাতার সংগ্রামে তিনি অংশগ্রহণ করেছিলেন। তখনই ভোলা শহরে পাক বাহিনীরা ছুটে আসে, তখন তিনি গ্রামের বাড়িতে গুলিতে পালিয়ে যান। কিন্তু সেখানে গিয়ে তিনি এক বিক্ষোভ করে পড়েন। हुजूर, वो जो आदमी है ना, वो तो मुक्ति है। क्या बोलता हूँ? कैसे हुजूर?
সত্য বলতেছি মুক্তি को টাকা দিতে হয় টাকা देता है तो मुक्ति होता है ना हुजूर उसको पकड़ के लाओ बारेक भाई बास সরকার আমার ছেলে কাজা আপনি যান আমি সব দেখিয়ে দেব আর भाई साहब तो साथ থাকবেন कुछ बोला क्या हुजूर बोलता है कि बारेक भाई जाके उस हरामी के साथ बातचीत करेगा और आप लोग उसको पकड़ के ऐसे कत्ल कर देगा निकट तो आओ अब्दुल बारेक चौकीदार तारपर देखबे আব্দুল বারেক চৌকিদারকে নিয়ে পাক মৌলভী চলে যান পাশের সরকারি বাড়িতে পাক মৌলভী দূরে থেকে গাড়ি পাশের বাড়িকে দেখিয়ে দেয় সরকার দাদা ও সরকার দাদা এইদিকে আসে আপনি গ্রামে মিলিটারি ঢুকছে এই একটু সাবধানে থাকে আপনি কে আমার সিরো লাগবো না ওই যে হারামি পাকিস্তানি মৌলভী আছে না আপনার জমি জমা সব খাওয়ানোর লোভে পাকুর কাছে আপনার মুক্তি বানাইছে আমি বহুত বোঝানোর চেষ্টা করছি কিন্তু ভাবছি না মেজাজ তো বোঝেনি এই তো দেখছেন দেখেন না আমার লইয়া আপনাকে বাড়ি ঢুকছে কাউরে কি কিছু জিগাইছে আপনি কম নেন এই যে নেন আপনাকে মাল বুঝছালেন মৌলভী সাহেব এইবার আপনি আপনার অতীত বুঝছালেন যাও দাদা এবার ক্যাম্পে বসে পান্তা মুখা চাকরি তজুমুদ্দিনই মেরেছিল না সেখানে কিচ্ছু বলেনি বন্দি করেছিল দেশদ্রোহী হিসাবে তখন আন্তর্জাতিক পর্যবেক্ষণ দল এই রাতে এসেছে জানালি আইয়া খান তাদেরকে বুঝিয়েছিলেন পূর্ব পাকিস্তানের কোনো জেনোসাইড হচ্ছে না তারপর পরিস্থিতি মাথায় রেখে তাকে নিয়ে যাওয়া হয় পদ্মা ক্যাম্পে চলো তখন लेकर चलो उसको তিনি কি বেঁচে গিয়েছিলেন না কাম আসেনি ফায়ার এবার একটা এবার একটা দুঃখজনক ঘটনা ঘটে বাংলা বাজার আছে এটা ছিল তখন টনির হাট কুখ্যাত রাজাকার মোহাম্মদ টনির নামে কাপড় একটা মিলিস ছিল সেখানে 26 অক্টোবর দিকে ঘটনা বিভিন্ন গ্রুপের মুক্তিযোদ্ধারা এটা কিছু জমাত করেছিলেন দলুকা থেকে যাইতে সাতটা বিদ্যা বাড়িতে মুক্তিযোদ্ধারা আমাদের মূল ক্যাম্প ছিল সেখানে কাসিয়া আব্দুল আজিজ গুরু হযরত আলী গুরু মসুদ সিদ্দিক নকশাদ সিদ্দিকের 20-25 জন মুক্তিযোদ্ধা সেখানে ছিলেন
বাহিনী আক্রমণ করতে পারে এই খাসেরহাট বাজার থেকে। তাহলে আমরা সেখানে চৌকি বসাই, পুরো টিম সেখানে অবস্থান করব। জয় বাংলা। রাজাকার টনিরে পাইছো? না গো ভাই, তোর টনির বাড়িতে রাখা গরু নিয়ে আসছি। আরে গরু আনার দরকার ছিল না, আমাকে ওই রোজকারটারই দরকার। আজকে গরু পাইছি, কালকে টনি পাবো ভাই। মোহাম্মদ টনি, রাজাকার মোহাম্মদ টনি সকল খবর পৌঁছে দেন পাক সেনাদের কাছে। हुजूर, मुक्ति ने टोनीर हाथ में रास्ता लगा रहा है। तो फिर हम जाएंगे कहाँ से? हुजूर, हमारे पास और एक रास्ता है, तो एक तो बोट चाहिए, शेटा लेके नदी से उल्टा दिख दिए हम घुसेंगे हुजूर। सुबेदार साहब, 27 अक्टूबर यानी आज रात तुम और तुम्हारा प्लाटून इस ईमानदार को साथ ऑपरेशन में जाओगे। कल शाम तुम्हारे साथ हम टॉनी हाट में मिलेंगे। एक भी मुक्ति को बचना नहीं चाहिए। না, আর সেটাই তো জানতেন মোহাম্মদ টনি। তারপর মোহাম্মদ নিয়ে পাক সেনারা মুক্তিযুদ্ধের উপর ঝাঁপিয়ে পড়ে বেড়া দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে গুলি মেরে মরটা করে তারা যদি আগে চলে জানতো পাক বাহিনী অন্যদিকে আক্রমণ করতে পারে। শুধু কি তাই, গ্রামের পক্ষের আপনারা আক্রমণ করে বরাবরদি এবং দৌলুখা থেকে মুক্তিযোদ্ধারা যারা আপনারা বাঁচিয়েছেন সেখানে তারা আবার সংঘর্ষ করতে শুরু করে প্রতি আক্রমণের জন্য। আর সেখান থেকে ধরে আনে আনসার মৃত্যু এবং পুলিশ সদস্য মাত্র এই টনি হাতে কাঁপে প্রকাশ্যে মেরে ফেলা হয়। পরেই চলে বরাবুদ্দিন এবং দৌলত খানে মানুষ হত্যার পাশবিক উল্লাস। নির্মম অত্যাচার, কোনো যুদ্ধ রীতিতেই তো নিরস্ত্র মানুষকে হত্যার কোনো কথাই নেই। সে কারণে তো আমরা সকলে এগুলাকে জেনোসাইড করেছি। বাঙালি অফিসারদেরকে ওরা বিশ্বাস করতো না। দিনের সার্কেল অফিসার আবুল ইসলামকে মুক্তিযোদ্ধাকে সাহায্য করেছে এই ভেবে তাকে করা হয়, কিন্তু কৌশলে তিনি কি নিজেকে বাঁচাতে পেরেছেন। কিন্তু পবিত্র সার্কেল অফিসার শহীদ আব্দুল হামিদ খান তিনি নিজেকে বাঁচাতে পারেননি। না, লোকটি মেধাবী সৎ ছিল, জন্ম তার পাপড়াতে হলো এই পোলাকে তিনি ভালোবেসে ফেলেছিলেন। তাই তো 70-এর বন্যার দায়ে ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আকবর মিলন, হাফিলা মৌলভী ও হাফিজুর রহমান তিনজনের বিরুদ্ধে মামলা করেন। যুদ্ধ ঘোষণার পরে তারা তিনজনই বাহিনীতে যোগ দেন, যার কারণে মামলার আলোর মুখ দেখেনি। কিন্তু প্রতিহিংসায় উন্মুক্ত এই তিনজন ওদের কাছে জানা ওই সিও সাহেব সরকারি লোক হইলে দিলে দিমাগে পাকিস্তানি না, খারাপ লোক। उसका ना हुजूर एक परी जैसा एक नाना परी से भी सुंदर এখন বউ আছে, যাবেন যখন তাকেও একবার দেখে নেবেন না হয়। चलते हैं।
চলেন। 6 নভেম্বর মেজর সাহেবের নেতৃত্বে সুবেদার সিদ্দিক এবং পাক সেনারা চলে যায় শিশু উন্নয়নের বাসায়। আপনাদের না, দৌলতখানে। এখন থানে উপজেলা নির্বাহী অফিসার ঠিক সেখানে থাকতে শিশু উন্নয়ন রামিন। तो सीओ साहब, यहाँ का सिचुएशन सब अंडर कंट्रोल है ना? As per my knowledge, everything is under control. तो चले हम शिकार पे जाएंगे। कुछ सेलिब्रेशन तो बनता है कि नहीं सीओ साहब? जी। भाभी साहब कहाँ है? सुना है अब फुल फैमिली यहाँ रहती है। अस्सलामु अलैकुम। वालेकुम अस्सलाम भाभी साहब, आपको खुश देखता है हम भी सब खुश हैं। तो चलते हैं सीओ साहब, जल्दी फिर मुलाकात होगी। পাক অফিসারের দলে বেরিয়ে যায়। শিশু সব টেনশনে পড়ে যায়। আমাকে এখানেই থাকতে হবে, ওরা যে কোনো মুহূর্তে আসতে পারে। তুমি যেখানে থাকবে সেখানে আমিও থাকবো। ওদের অত্যাচার থেকে নিজেকে বাঁচাতে হবে। তোমার যা হবে আমারও তাই হবে। মরতে হলে সহমরণে একসাথেই মরবো। তাহলে তাহলে সন্তানদের কোথায় রেখে আসতে হয়? স্যার, দৌলতখান বাজারের বাইরে ওই যে ফতেসব মিয়াদের বাড়ি আছে না, ওইখানে রেখে আসুন, এই নিরাপদে থাকবে। ঠিক আছে, তাহলে চলো। বাচ্চাকে পালিয়ে দেয় পিয়নের সাথে। আর এদিকে শিশু সাহেব তার স্ত্রী পায়চাক করতে থাকবে। কি করবে ভেবে পায় না। চলে আসে মেজর জাহান আর ক্যাপ্টেন সুবেদার আবার শিশু সাহেবের বাসায়। শিশু সাহেব যখন আবার পায়চারি করতে থাকে, মেজর জাহান যে বেশি একের পর এক প্রশ্ন করতে থাকে শিশু সাহেবকে। এবং একটা সময় শিশু সাহেবকে বেঁধে ফেলে। শিশু সাহেবকে বাঁচাতে তার স্ত্রী আসতে পিয়ন বেঁধে ফেলে। বেঁধে ফেলে তার স্ত্রীকেও। इस औरत को तुम्हें भेज पे दिया, इस्तेमाल कर लो। जो हुकुम साहब। পাশবিক নির্যাতন মেরে ফেলা হয় শিশু সাহেবকে। যাতে শব্দ না হয় তাই কাপড় বুঝে তাদেরকে মারতে থাকে। তাদেরকে মেরে ফেলা হয়। নির্যাতনে যখন তাদেরকে মেরে ফেলা হয়, এই চিকিৎসা তাদেরকে বিদেশি অভিষেক করতে ফেলা হয়। মেজর জাহান এই হত্যা, এই রক্তের হোলি খেলা কি করে অস্বীকার করবো বলতে পারো? তাই তো তোমাদের আজকের আইন দেখে মনে হলো তোমাদেরকে নির্ভর সত্য জানিয়ে যাই। আর না হয়তো কাল অথবা পরে দিন
ধীরে ধীরে এই ঘটনাগুলো ভুলে যাবে সবাই। এই ঘটনাগুলো তো আমরা কেউই জানতামই না। কেমন করে জানবে? আজ তো তখন জনবদ্ধভূমিগুলো উত্তর করা হচ্ছে, আর তখন যখন মানুষ সেখানে যাচ্ছে সেই ঘটনাগুলো কিছু স্মরণ থাকছে। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধি দিবস পালন করা হচ্ছে, 25শে মার্চ গণহত্যা দিবস পালন করা হচ্ছে। আগে তো তাও হতো না। কতটা নির্মম হলে মানুষ মানুষকে এভাবে হত্যা করতে পারে? সেই কারণে তো তোমাদের হয়তো থেকে আত্মীয় থেকে সব স্মরণ করতে পারিনি। একটু দাঁড়াও। এই যে পতাকা দেখছো, অনেক আত্মত্যাগের বিনিময়ে এই পতাকা অর্জন হয়েছে, কিন্তু সময়ের অভাবে সকলে আত্মত্যাগের কথা বলতে পারিনি। কিন্তু এই জন্ম যন্ত্রণার স্মৃতিতে আমি আর 50 বছরও বেশি সময় ধরে হয়ে বেড়াচ্ছি। তোমাদেরকে দেখে আমি সাহস পেলাম। এই পতাকা আজ থেকে আমি তোমাদের হাতে দিলাম, সযত্নে রেখো। প্রজন্ম থেকে প্রজন্মে এই রক্তবেদা পতাকা পৌঁছে দেওয়ার দায়িত্ব আজ থেকে তোমাদের সকলের। 3 লক্ষ শহীদ আর 3 লক্ষ বাবুরের হারানো বেদনা এই কোনদিন যেন সত্য থেকে বিচ্যুত হতে না পারে। আমরা কি পারবো? তোমাদেরকে পারতে হবে। তোমাদের যদি রক্তের আগুনে লেখা দেশের জন্ম যন্ত্রণার কাহিনী তোমরা ছড়িয়ে দিতে না পারো, তাহলে হয়তো দুঃখটা আমাদের থাকবে। কাহিনী হয়তো কোন 2 দেশের পাশে লেখা হয়ে থাকবে।
দিয়ে কিনেছি বাংলা কারোর দানে পাওয়া নয় আমি দাম দিয়েছি প্রাণ লক্ষ কোটি জানা আছে আমি দাম দিয়ে কিনেছি বাংলা ব্রিটিশ গেল সইকা গেল জল্লাদেরই হাতে রে তারা মোদের খুন কইরাছে নানান অজুহাতে রে লক্ষ তরুণ হাসি হাসি খাইছে গুলি পড়ছে ফাঁসি তবু না দুঃখিনী বাংলা তোমার আমার কারো আমি দাম দিয়ে কিনেছি বাংলা দাম দিয়েছি ৭১ 25শে মার্চ রাতে রে সর্বহারা করছে আমায় পশ্চিমা ডাকাতে রে বাপের সামনে বলুক তো ঝুট মেরি জাত হয়নি কিলুট আজ বাংলার আকাশ বাতাস তারি শোকে উদাস হয় আমি দাম দিয়ে কিনেছি বাংলা দাম দিয়েছি মায়ের অশ্রু বোনের সম্ভ্রম রে বলতে কি কেউ পারো তোমরা সে দাম কারো কম রে কত কুলের কুলাঙ্গনা নাম নিয়েছে বীরাঙ্গনা দুঃখে বাংলা পদ্মা মেঘনা যমুনা যে উজান আমি দাম দিয়ে কিনেছি বাংলা দাম দিয়েছি বুদ্ধিজীবী নামি দামি লোক কত এ জন্মে কি ফুরাবে ভাই আমার বুকে সেই ক্ষত 1971 সালে 16ই ডিসেম্বর সকালে অবশেষে দুঃখী নিয়ে বাংলা মাঝে আমার হয় আমি দাম দিয়ে কিনেছি বাংলা কারোর দানে পাওয়ার আমি দাম দিয়েছি প্রাণ লক্ষ কোটি জানা আছে জগৎ আমি দাম দিয়ে কিনেছি বাংলা।